ইরানের পবিত্র কোম শহরে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আরও একটি জানাজা হবে আজ। রাজধানী তেহরানে খামেনি জানাজা এবং সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর পর মরদেহ নেওয়া হয় কোমে। দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। তারা আরও জানায়, কোম শহরের জানাজায় অংশ নেবেন শীর্ষ ধর্মীয় নেতারা। সেখানে বিশেষ দোয়া মাহফিল ও শোক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এর মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ কোম শহরে পৌঁছেছে। খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা ইরান। তার শেষ যাত্রায় পুরো পথ জুড়ে ছিল লাখো মানুষের ঢল। শোকের পাশাপাশি প্রতিশোধের বার্তাও ছিল ভক্তদের মধ্যে। আগামী বুধবার ইরাকের কারবালায় নেওয়া হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। প্রশ্ন উঠছে, ইরাকে কেন তার মরদেহ নেওয়া হবে? বাগদাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ খামেনির শোক অনুষ্ঠান? এর পেছনে অন্য কোনো বার্তা আছে কিনা? উত্তর জানব মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠান শুধু ইরানের নয়, বরং ইরাকের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় ঘটনা। ৮ জুলাই খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে ইরাকে। সেখানে কারবালা ও নাজাফ শহরে সরকারি সমন্বয়ে বড় পরিসরে শোকানুষ্ঠান হবে। এরপর মরদেহ আবার ইরানের মাশহাদে নিয়ে গিয়ে দাফন করা হবে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক নেতাদের জানাজা শুধু একজন ব্যক্তিকে বিদায় জানানোর অনুষ্ঠান নয়, এটি রাজনৈতিক ঐক্য, বৈধতা এবং নেতৃত্বের ধারাবাহিকতা প্রদর্শনের মাধ্যম। তাই খামেনির জানাজার আনুষ্ঠানিকতাকে ইরান তার আঞ্চলিক মিত্রদের মধ্যে ঐক্য ও সমর্থন নিশ্চিত করার একটি সুযোগ হিসেবে দেখছে। ইরাকের গুরুত্বের প্রধান কারণ হল এটি শিয়া ইসলামের অন্যতম পবিত্র ভূখণ্ড। কারবালা ও নাজাফ শতাব্দীর পর শতাব্দী ধরে শিয়া ধর্মীয় শিক্ষা ও নেতৃত্বের কেন্দ্র। অতীতে কাজার রাজবংশের কয়েকজন ইরানি রাজাকেও কারবালায় দাফন করা হয়েছিল। তাই ইরাকে খামেনিকে স্মরণ করার মাধ্যমে তার রাজনৈতিক ও ধর্মীয় উত্তরাধিকারকে শিয়া ঐতিহ্যের সঙ্গে যুক্ত করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের আঞ্চলিক অবস্থান নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। সিরিয়ায় তাদের প্রভাব কমেছে, লেবাননে চাপ বেড়েছে এবং ইরাকে পিএমইউকে রাষ্ট্রের অধীনে আনার প্রচেষ্টা চলছে। এই পরিস্থিতিতে ইরাকে বড় আকারের শোকানুষ্ঠান দেখানোর উদ্দেশ্য হল ইরানের আঞ্চলিক মিত্ররা এখনও একসঙ্গে রয়েছে এবং তাদের সম্পর্ক শুধু সামরিক নয়, সামাজিক ও রাজনৈতিকভাবেও শক্তিশালী। খামেনির জানাজার আনুষ্ঠানিকতা ৪ মাস পার হচ্ছে। এই সময় ইরান আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে। উপসাগরীয় দেশগুলো আঞ্চলিক উত্তেজনা কমানোর চেষ্টা করছে এবং ইরাক নিজেকে যুদ্ধ থেকে দূরে রাখার নীতি অনুসরণ করছে। তাই এই শেষ বিদায়ের অনুষ্ঠান শুধু অতীতকে স্মরণ করা নয়, বরং মধ্যপ্রাচ্যের একটি নতুন রাজনৈতিক পর্যায়ের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১। শুধু শোক নয়, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে স্মৃতি, ভালোবাসা, আনুগত্য আর প্রতিশোধের বার্তায় মুখর ইরানের রাজধানী তেহরান। দেয়ালে শোক বার্তা লিখে নিজের অনুভূতি প্রকাশ করে যাচ্ছেন হাজারো মানুষ। কেউ তাকে জাতির নেতা হিসেবে স্মরণ করছেন, আবার কেউ তার মৃত্যুর প্রতিশোধের আহ্বান জানাচ্ছেন। বিস্তারিত রিপোর্টে। দেয়ালে একের পর এক বার্তা লিখে যাচ্ছেন মানুষজন। কোথাও প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে না পারার আক্ষেপ, কোথাও তার প্রতি অটুট আনুগত্যের অঙ্গীকার, আবার কোথাও চিরশত্রু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের আহ্বান। আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে আয়োজিত রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে এমন আবেগঘন দৃশ্যই এখন দেখা যাচ্ছে তেহরান জুড়ে। সেনা সদস্য, ধর্মীয় শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা এবং সাধারণ জনতা, সব শ্রেণী পেশার মানুষ অংশ নিচ্ছেন এই আয়োজনে। আমি লিখেছি, আমি এসেছিলাম, কিন্তু আপনি ছিলেন না আমার প্রিয় নেতা। ছোটবেলায় রমজানে তার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েছিলাম। এরপর
আর তাকে দেখার সুযোগ হয়নি। শোকবার্তার ভাষায় যেমন উঠে আসছে আবেগ, তেমনি ফুটে উঠছে ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশাও। অনেকেই বলছেন খামেনির আদর্শ অনুসরণ করে দেশের জন্য কাজ করাই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা। আমি চাই আমার ছেলে এই দেশের জন্য কাজে আসুক, বিজ্ঞানী, উদ্ভাবক, গণিতবিদ কিংবা সৈনিক হিসেবে। দেশের সেবা করার জন্য শুধু অস্ত্র হাতে নেওয়াই যথেষ্ট নয়। শুধু স্মৃতিচারণ নয়, জোরালোভাবে উঠে আসছে প্রতিরোধের বার্তাও। অনেকেই বলছেন খামেনির মৃত্যু ইরানকে আরো ঐক্যবদ্ধ করবে। স্মরণে রাখা দেয়াল জুড়ে কেউ লিখছেন সাহসের কথা, কেউ আনুগত্যের অঙ্গীকার। মানুষ এখানে ভালোবাসা, সাহস আর প্রতিশোধের কথা লিখছে। আমরা চাই না আমাদের নেতার রক্তের বিচারহীনতা থেকে যাক। তার মৃত্যুতে মনে হয়েছে যেন আবারও নিজের বাবাকে হারিয়েছি। কয়েকদিন ব্যাপী এই রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান চলবে ইরানের বিভিন্ন শহরের পাশাপাশি ইরাকের কারবালা ও নাজাফেও। রাষ্ট্রীয় এই শোক অনুষ্ঠানের মধ্য দিয়ে খামেনির প্রতি জনশ্রদ্ধা তুলে ধরার পাশাপাশি ইসলামী প্রজাতন্ত্রের প্রতি জনগণের সংহতির বার্তাও যেন দিতে চাইছে তেহরান। চৈতি সরওয়ার, ৭১। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘ ২ দশকের শাসন ক্ষমতার অবসান ঘটালো হামাস। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলের বেসামরিক শাসন পরিচালনার জন্য একটি টেকনোক্র্যাট কমিটির হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি মেনে একতরফা নিরস্ত্রীকরণের কোনো প্রতিশ্রুতি হামাস দেয়নি। এছাড়া কবে নাগাদ শাসনভার হস্তান্তর করা হবে সেটিও জানায়নি হামাস। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর আরও একটি রিপোর্টে। ২০০৬ সালের সাধারণ নির্বাচনে জয়ের পর ২০০৭ সালে ফাতাহর সঙ্গে সংঘাতের মধ্য দিয়ে গাজার নিয়ন্ত্রণ নিয়েছিল হামাস। এরপর থেকে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে তারা এই অঞ্চলে শাসন করে আসছিল। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই হামাস বেসামরিক প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। তবে গোষ্ঠীটির নিরস্ত্রীকরণের বিষয়টি এখনো অমীমাংসিত রয়েছে। হামাসের সরকারি মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল থাওয়াপ্তা বলেছেন, সরকারের জরুরি কমিটির প্রধান মোহাম্মদ আল ফাররা আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। এনসিএসজির কাছে প্রশাসনিক ও সরকারি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সহজ করতে এই কমিটি বিলুপ্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ফিলিস্তিন জনগণকে নিশ্চয়তা দিচ্ছি যে সরকারি ব্যবস্থায় কর্মরত ব্যক্তিরা আমাদের জনগণের জন্য সেবা প্রদান অব্যাহত রাখবেন। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের অক্টোবরে বোর্ড অব পিসের মাধ্যমে এলসিএজি গঠন করেছিলেন। হামাসের মুখপাত্র হাজেম কাসেম জানান, হামাস একটি নতুন পদক্ষেপ নিয়েছে যে তারা আর গাজা উপত্যকার দায়িত্বে থাকবে না। এর উদ্দেশ্য হলো দখলদারিত্বের যে কোনো অজুহাত দূর করা। এদিকে এলসিএজির প্রধান আলী সাদ হামাসের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, প্রয়োজনীয় সম্পদ ও সক্ষমতা নিশ্চিত হওয়া মাত্রই এলসিএজি গাজার দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, হামাসের শাসনভার ছেড়ে দেওয়ার গুরুত্ব অনেক, বিশেষ করে একটি স্থবির শান্তি প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে এর গুরুত্ব রয়েছে। তবে গাজার সাধারণ জনগণ মনে করছেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে কেবল এই পদক্ষেপটুকুই যথেষ্ট নয়। মনিরুজ্জামান বাবু, ৭১। যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে। এই নিয়ে মার্চের শুরু থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এখনো পর্যন্ত ৪,৩০৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের কর্তৃপক্ষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, লেবাননের খ্রিস্টান সম্প্রদায় ইসরায়েলের সাথে সংযুক্ত হওয়ার আবেদন জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, খামেনি জানাজাকে কেন্দ্র করে মার্কিন বাহিনী ১ সপ্তাহ সামরিক অভিযান স্থগিত রেখেছে। অন্যদিকে ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে দক্ষিণমুখী একটি জাহাজ অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি। ইরান যুদ্ধের ধকল সামাল দিতে জ্বালানি তেলের কৌশলগত মজুত ব্যবহার করেছে বহু দেশ, যা পুনর্গঠনে প্রয়োজন $৭০ বিলিয়ন বেশি অর্থ। এছাড়া এই প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ হওয়ায় ভবিষ্যতে যে কোনো অস্থিরতায় বিশ্ববাজারে আবারও বাড়বে দাম, যা নিয়ে উদ্বিগ্ন বিশ্লেষকরা। নুসরাত মোমের রিপোর্ট।
ইরান যুদ্ধে জ্বালানি তেলের সংকটে কৌশলগত মজুতে হাত দেয় বহু দেশ, জানিয়ে এবার সতর্কবার্তা দিয়েছেন বিশ্লেষকরা। মজুদ অনেকটাই শেষ হওয়ায় ভবিষ্যতে নতুন সংকট দেখা দিলে আবারও দ্রুত হারে বাড়বে জ্বালানি তেলের দাম। এছাড়া মজুদ পুনর্গঠনে ব্যয় হবে $70 বিলিয়ন বেশি অর্থ। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় দৈনিক প্রায় 1,40,00,000 ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হয়, যা প্রতিদিনের বৈশ্বিক চাহিদার 13%-এরও বেশি। গেল 4 মাসে বিশ্ববাজার হারায় 100 কোটির বেশি ব্যারেল তেলের সরবরাহ, যা সামাল দিতে কৌশলগত মজুদ থেকে প্রায় 100 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ে বিভিন্ন দেশ। সমন্বিতভাবে জরুরি মজুদ ব্যবহারের উদ্যোগ নেয় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। বিশাল তেল মজুদ এবং বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়িয়ে তেলের চাহিদা কমিয়ে আনে চীন। তথ্য বলছে বর্তমান দামে কৌশলগত মজুদ পুনর্গঠনে ব্যয় হবে $70 বিলিয়ন। এছাড়া এ প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ, তাই অদূর ভবিষ্যতে নতুন কোনো সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ কিংবা বড় আকারের উৎপাদন ব্যাহত হলে আবারও দেখা দেবে সরবরাহ সংকট। এতে আবারও বাড়বে জ্বালানি তেলের দাম, যা উস্কে দেবে বৈশ্বিক মূল্যস্ফীতিকে। অন্যদিকে যুদ্ধবিরতির ফলে উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি আগের তুলনায় কিছুটা স্বাভাবিক। হরমুজে ধীরে ধীরে বাড়ছে জাহাজ চলাচল। সরবরাহ স্বাভাবিক করতে আগস্ট থেকে দৈনিক 1,88,000 ব্যারেল অতিরিক্ত তেল উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস। তবে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত না হলে কিংবা হরমুজ প্রণালী পুরোপুরি স্বাভাবিক না হলে এই অতিরিক্ত উৎপাদন কতটা কার্যকরভাবে বাজারে পৌঁছানো যাবে, এ প্রশ্ন থেকেই যায়। নুসরাত মৌমি, 71। ভেনেজুয়েলায় গত সপ্তাহের জোড়া ভূমিকম্পে এখনো বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। দেশটির আইন প্রণেতা হোর্হে রদ্রিগেজের সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,535 জনে, আর আহতের সংখ্যা পৌঁছেছে 16,740 জনে। গত 24 জুন 7.2 এবং 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়েছেন প্রায় 18,000 মানুষ। পুরোপুরি ধ্বংস হয়েছে 60,000 ভবন। রাজধানী কারাকাস ও লা গুইরার 80টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন 12,800 জনের বেশি মানুষ। হাজারো বাস্তুচ্যুত মানুষ এখনো খোলা আকাশের নিচে কিংবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন কাটাচ্ছেন। আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুইরায় এখনো চলছে উদ্ধারের কাজ। তবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ধীরগতির অভিযোগ তুলে সরকারের সমালোচনা করছেন স্থানীয় বাসিন্দারা। ইউরোপ জুড়ে তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে দক্ষিণ ফ্রান্সে। নিরাপত্তার স্বার্থে ওই অঞ্চলে প্রায় 10,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তীব্র বাতাসের কারণে সোমবার সকাল থেকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তিনি আরও জানান, আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনী। ফ্রান্সের পাশাপাশি দাবানল ছড়িয়ে পড়েছে স্পেনেও। সেখানে কাতালোনিয়ার একটি উদ্যানের প্রায় 2,500 হেক্টরের বেশি বনভূমি ধ্বংস হয়ে গেছে। আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। ইউক্রেনে বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে রাশিয়া। সোমবার এই হামলার তথ্য জানায় মস্কো। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি তেল টার্মিনালে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এই হামলার জবাবে কিয়েভের বিভিন্ন সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলার কথা স্বীকার করে রাশিয়া। ক্রেমলিন জানায় 500টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তারা। একই সাথে পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছিল মস্কো। শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলের শহর নেগম্বোর কারাগারে কয়েদিদের মধ্যে সংঘাতে অন্তত 26 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 5 জন কারারক্ষীও আছেন। একই ঘটনায় আহতের সংখ্যা 100 ছাড়িয়েছে। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত এই সংঘাত চলেছে। পরে শ্রীলঙ্কার সরকার সেনা মোতায়েন করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় উপকূলের নেগম্বো কারাগারে রবিবার প্রথম দফায় বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রাথমিক সেই সংঘর্ষে 2 বন্দী নিহত এবং 38 জন আহত হন। তবে সোমবার পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে এবং কারারক্ষীদের সাথে বন্দীদের নতুন করে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কারারক্ষীরা গুলি ছুড়তে বাধ্য হয়। কারাগারের এই চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে সেখানে সেনা মোতায়েন করেছে শ্রীলঙ্কা সরকার। বর্তমানে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে কারাগারের বিভিন্ন অংশ এখনো তল্লাশি ও পরিষ্কার করা হচ্ছে। একই সঙ্গে নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এদিকে পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে নেগম্ব কারাগার থেকে বন্দীদের অন্য কারাগারে স্থানান্তরের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ২৪১৭ জন বন্দী ধারণ ক্ষমতার এই কারাগারে হঠাৎ কেন এমন ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত হলো তা খতিয়ে দেখতে কারা কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারাগার ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি কর্মীর বেতন আত্মসাতের অভিযোগ উঠেছে মোহাম্মদ আব্দুল খালেক নামের এক বাংলাদেশির বিরুদ্ধে। বেতনের টাকা না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। এরই মধ্যে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পাশাপাশি স্থানীয় থানায় মামলা দায়ের করেছেন তারা। কুয়ালালামপুর থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি নির্মাণ খাতে কর্মরত ৪০ বাংলাদেশি কর্মীর বেতনের প্রায় ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। তার নাম আব্দুল খালেক, বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলায়। ভুক্তভোগীদের অভিযোগ, মালিকপক্ষ থেকে বেতনের টাকা দেয়া হলেও তা পরিশোধ না করে পালিয়েছে আব্দুল খালেক নামে ওই ব্যক্তি। এমনকি তিনি মালয়েশিয়া ছেড়েছেন বলেও সন্দেহ করছেন ভুক্তভোগীরা। বস যোগাযোগ করে, আমরা যোগাযোগ করি, আমরা তার সন্ধান পাই না। এক পর্যায়ে বস জানাজানি করতে করতে খোঁজখবর নিতে নিতে জানে যে সে দেশে চলে গেছে টাকাগুলো নিয়ে। আমরা কাজে ব্যস্ততা থাকার কারণে আমাদের এই টাকাগুলো নিয়ে চলে যায়। আমরা অনেক যোগাযোগ চেষ্টা করেও আমরা তার সন্ধান পাই নাই। রুম ভাড়া নাই, খাওয়া দাওয়ার টাকা নাই, দোকানের মেলাটিয়া বাকি, দিতে পারতেছি না। আমরা সরকারের কাছে দাবি করতেছি এই টাকাটা যেন উদ্ধার করে দেয় আমাদের। এদিকে বেতনের টাকা না পেয়ে মানবতার জীবনযাপন করছেন ওই কর্মীরা। ন্যায্য বেতন বুঝে পেতে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন তারা। আমরা খুব কষ্টে আছি, খাবারের টেয়া দিতে পারেন না, রুম ভাড়া দিতে পারি না, দেশে টাকা পাঠাইতে পারি না। আমি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাই যেন আমাদের টাকাটা খুব দ্রুতভাবে উদ্ধার করা হয় এবং আমাদের দিনকাল খুব কষ্টর মাধ্যমে চলতেছে। ভুক্তভোগীরা জানান এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করা হয়েছে। পাশাপাশি কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। হাইকমিশনের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ভুক্তভোগী বাংলাদেশিরা। মোস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।